এই জার্নিকে বলি জার্নি অফ ইমাজিনেশন। অক্সিজেন লেভেল ছিল 52-53, আর ওখানকার রাস্তাগুলো পুরোই পাথুরে আর বরফে ঢাকা ছিল। চাইনিজ পর্যটকের মৃতদেহ পাওয়া গেছে। ফিরে আসতে মন চাইছিল যে না, আমার আর কন্টিনিউ করা উচিত না। সাইকেল নিয়ে হিমালয়ে যাওয়ার পেছনে একটা ছোট গল্প আছে। আমি বেসিকলি গত 20 বছর ধরে ট্রেকিং করি, আর সাইক্লিংটা শুরু করেছি বেসিক্যালি কোভিডের সময় থেকে। তো আমার 2022-এ আমি ইন্ডিয়াতে একটা কমিউনিটি রাইডে যাই, ইন্ডিয়ার একটা ক্লাবের সাথে। আমার সাথে আমার দুজন ভাই ছিলেন যারা আমার সবসময় আমার সাইক্লিং পার্টনার। তো ওখানে যাওয়ার পরে আমরা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেলাম, যাওয়ার পর মনের অজান্তেই একটা ধারণা জন্ম নিল যে আসলে এর থেকে বড় কি করা যায়। তখন আমার ছোট ভাই বলতেছে হিমালয়। তো আসলে তখনও আমরা জানতাম না যে আসলে হিমালয়ে সাইকেল নিয়ে যাওয়া যায়। তারপর আমরা ইন্ডিয়া থেকে যখন আমরা চলে আসলাম, একটা ফ্যাসিনেশন তৈরি হয়ে গেল ভিতরে। ইন্ডিয়া থেকে যখন আমরা এখন বাংলাদেশে ফিরে আসলাম, আমরা খুব বড় পরিসরে রিসার্চ শুরু করলাম যে আসলে হিমালয়ে সাইকেল নিয়ে যাওয়া যায় কিনা। তো আমরা দেখলাম যে 2017 সালে মিস্টার নুডলসের পৃষ্ঠপোষকতায় অন্নপূর্ণা সার্কিটে একটা এক্সপিডিশন হয়েছিল নেপালে। আমাদের আসলে সাহসটা তখন বেড়ে গেল আর কি। আমরা আরও বড় পরিসরে রিসার্চ শুরু করলাম যে আরও বড় কিছু করা যায় কিনা। দেখলাম যে ফ্রান্সের একজন বিখ্যাত সাইক্লিস্ট ওমর ডিফ্লেস, উনি একজন প্রফেশনাল সাইক্লিস্ট ছিলেন। উনি যখন প্রফেশনাল লাইফ থেকে উনি যখন রিটায়ারমেন্টে আসলেন, উনি এক্সপ্লোর শুরু করলেন পুরো পৃথিবী জুড়ে। ওনার একটা এক্সপিডিশন ছিল নেপালে, অন্নপূর্ণা সার্কিট আর এভারেস্ট বেস ক্যাম্প। তখন থেকেই আমরা চিন্তা করলাম যে তার চেয়ে বড় কি করা যায়, সবচেয়ে বড়। সেটার ফসল আজকে দুরন্ত হিমালয় এক্সপিডিশন, যেটা ওয়ার্ল্ডের লংগেস্ট হিমালয়ান বাইসাইকেল হিসেবে কনসিডার করা যায়। আমার আসলে প্রতিবন্ধকতা দুই রকম ছিল। একটা আমার এজ 40 আপ হয়ে গেছে, আর দ্বিতীয়ত প্রতিবন্ধকতা ছিল আমার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে। আর নেপালে আমার ফার্স্ট টাইম এটা ভিজিট ছিল, আপার হিমালয়ে। তো ওখানকার গতি প্রকৃতির সাথে আমাদের পাহাড়ের গতি প্রকৃতির অনেক পার্থক্য। হিমালয় সবচেয়ে বড় যে অবস্ট্রাকল সেটা আপনার অক্সিজেন লেভেল, যেটা আমরা তো সমতলের মানুষ, 100% অক্সিজেন কনজিউম করা দেশের মানুষ আমরা। তো আমি যে জায়গায় গিয়েছি সেখানে অক্সিজেন লেভেল ছিল 52-53 এরকম ছিল পার্সেন্টেজ। আর আমরা যেই রাস্তায় সাইকেল চালিয়ে অভ্যস্ত সমতলে, আর ওখানকার রাস্তাগুলো পুরোই পাথুরে আর বরফে ঢাকা ছিল। তো সব কিছু মিলে আমাদের জন্য চ্যালেঞ্জটা ছিল অনেক বহুমাত্রিক। আসলে আমার এই এক্সপিডিশন নিয়ে সবার মধ্যে একটা ভুল একটা ধারণা আছে। সেটা এটা একটা সাইক্লিং এক্সপিডিশন ছিল। আসলে সত্যি কথা বলতে কি, এই এক্সপিডিশনটা ছিল ট্রেকিং, এবং আমি যেহেতু ট্রেকিংয়ের মানুষ, প্লাস সাইকেল শুরু করেছি 4-5 বছর হইল। তো আমি যখন চিন্তা করলাম যে দুইটাকে কম্বাইন করে কিছু করা যায় কি না, তো সে থেকেই আমার এই চিন্তার ফসল। আর এটা শুধুমাত্র একটা সাইক্লিং এক্সপিডিশন ছিল না, এটা ছিল ট্রেকিং আর সাইক্লিংয়ের কম্বাইন একটা অভিযান ছিল এটা। তো আমি যেসব জায়গায় বরফ ছিল বা সাইক্লিং করা যায়নি, সেই সব জায়গায় সাইকেল হয় আমাকে ঠেলে নিয়ে নিতে হয়েছে। এমন হয়েছে যে সাইকেল আমাকে কাঁধে নিয়ে প্রায় 3-4 ঘন্টা টানা যেতে হয়েছে বরফের উপর দিয়ে। বেসিকলি ওখানে আমি 5টা হাই পাস বলতে হিমালয়ের গ্রামগুলো তো বেসিক্যালি আপনার ভ্যালির মধ্যে থাকে। তো একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাতায়াত করার জন্য, সুইচ করার জন্য হিমালয়ের উঁচু উঁচু কিছু রাস্তা থাকে, যেগুলো দিয়ে গ্রামের মানুষজন যাতায়াত করে ওখান দিয়ে। তা আমাকে ওই রাস্তাগুলো পার হইতে হয়েছে। আর আমি 2টা পাস পার হয়েছিলাম। একটা থরংলা পাস, যেটা ওয়ার্ল্ডের হাইস্ট ট্রেকিং পাস বলা হয়, আর এভারেস্ট রিজিয়নে কংমালা পাস, যেটাকে সবাই বলে আসলে এটা ট্রেকিং পাস। বাট ওখানে যেভাবে পর্বতায় যারা ক্লাইম্ব করে, এভারেস্ট ক্লাইম্ব করতে যায়, যেভাবে উঠতে হয় ক্লাইম্ব করে, আমাকে সেভাবেই সাইকেল কাঁধে নিয়ে
ওখানে উঠতে হয়েছিল। তো মজার ব্যাপার হচ্ছে কি, আমি যাওয়ার পর শুনলাম থরংলা পাসে একজন আমার 3-4 মাস আগে মারা গিয়েছেন, আর হচ্ছে কংমালা পাসে আমি যাওয়ার 20 দিন আগে একজন চাইনিজ পর্যটকের মৃতদেহ পাওয়া গেছে। তো আসলে এইগুলো শোনার পরে হচ্ছে আমি একটু মেন্টালি উইক হয়ে গেছিলাম, সত্যি কথা বলতে কি। আর আমার অভিযানটা ছিল অনেক লম্বা। বেসিকলি হিমালয়ে যারা ট্রেক করতে যায় বা সাইক্লিং যারা করেছেন ইন্ডিভিজুয়ালি, হয় মানাসলু সার্কিট বা অন্নপূর্ণা সার্কিট বা এভারেস্ট 3 পাস করেছেন এই পর্যন্ত, বাট ওয়ার্ল্ডে আমি ফার্স্ট টাইম যে 3টা সার্কিট একসাথে আমি কমপ্লিট করেছি আর কি। তো মানুষের বডি স্ট্রেংথ তো আস্তে আস্তে কমে। তো আমার 3টা ট্রেলের মধ্যে সবচেয়ে কঠিন ছিল এভারেস্ট 3 পাস। সবাই চুজ করে কঠিন ট্রেলটা আগে চুজ করে, বাট আমি ইচ্ছা করে আমার অভিযানকে কঠিন করার জন্য কঠিন ট্রেলটাই পরে বেছে নিয়েছিলাম। তো আমার এক সময় যখন আমি এভারেস্ট 3 পাসে যাই, মানাসলু অন্নপূর্ণা সার্কিট শেষ করার পরে প্রথম যে ওই পাসটা ক্রস করার সময় আমার মাসাল ক্র্যাম্প হয়। তো তখন ওখানে বসে ওই পাসের নিচে বসে আমার ওই ক্ষমতা ছিল না তখন এই পাস ক্রস করার, কারণ আমাকে আরও অন্তত 1000 বা 2000 1500 ফিটের মতো হচ্ছে আমাকে উপরে উঠে ক্রস করতে হবে। তো আমি বসেছিলাম, আস্তে আস্তে আমার বডি টেম্পারেচার কমছিল আর কি। তখন আমার সন্তানের কথা মনে হলো আমার, যে আমার 2টো সন্তান আমি বাংলাদেশে ফেলে আসছি। তখন আমি একটু সত্যি বলতে কি আমার একটু ফিরে আসতে মন চাইছিল, যে না আমার আর কন্টিনিউ করা উচিত না। আমি আসলে এই জার্নিকে বলি জার্নি অফ ইমাজিনেশন। আসলে আপনি যা কল্পনা করতে পারেন, আমার মনে হয় আমি এরকম কিছু একটা করে আসছি আর কি। আমি এই মুহূর্তে এখানে বসে আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে আমি ওখান থেকে আসছি। আমার মনে হচ্ছে আমার লাইফের ওইটা একটা, ওই যে 2 মাস একটা স্বপ্নের মতো একটা জার্নি ছিল আর কি। তো ভালো তো অবশ্যই লাগে, আমি অবশ্যই চাই আমাদের দেশের ছেলেরা এর থেকে বড় কোনো এক্সপিডিশন করে আসুক। আসলে ওখানে প্রসেসিং বলতে আসলে কিছুই নেই। নেপাল গভর্নমেন্টের কিছু প্রসিডিউর আছে, আপনাকে পারমিশন নিতে হবে, যেগুলো পাওয়াটা আসলে খুবই টাফ। ওনাদেরকে কনভিন্স করতে হবে আর কি। তো আমি আসলে ওনাদেরকে কনভিন্স করতে পেরেছিলাম, যদিও অবস্ট্রাগল ছিল অনেক। আপনি এজেন্সি বা গাইড ছাড়া এইসব ট্রেলে যেতে পারবেন না, বাট আমি ওনাদেরকে কনভিন্স করেছিলাম আর কি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি এটা সোলো করব। আর হচ্ছে বাংলাদেশে যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত, হ্যাঁ, তো ফিনান্সিয়াল একটা বড় ম্যাটার আছে। নেপাল এমনিতেই একটা হাইলি এক্সপেন্সিভ দেশ, আর হিমালয় তো আর অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমি পরে দুরন্ত বাইসাইকেল নামে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে আমি সেই সাপোর্টটা পেয়েছিলাম আর সেই জন্যই আমার এক্সপিডিশনের নাম দুরন্ত হিমালয় এক্সপিডিশন। অবশ্যই RTVকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, আজকে এইরকম একটা সিটে আমাকে বসিয়ে কথা শোনানোর সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই RTVর প্রতি কৃতজ্ঞতা থাকবে।